আসসালামু আলাইকুম সবাইকে, কে টেকনোলজি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা রসায়ন 1 এর জাতীয় বিশ্ববিদ্যালয় 2024 সালে আসা প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো 24 সালের গ নম্বর প্রশ্নের সমাধানটা করার চেষ্টা করি। দেখো 10 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। তাহলে আমরা 10 নম্বর প্রশ্নটা আগে পড়ে নিই। দেখো 10 নম্বর প্রশ্নে ক আর খ দুইটা ভাগে ভাগ করা আছে। কত বলছে, বাফার দ্রবণ বলতে কি বুঝো? অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। তাহলে চলো এটার উত্তরটা করি। আমরা কি জানি বাফার দ্রবণ কাকে বলে, সেটা আগে লিখব। বাফার দ্রবণ যে কোনো দ্রবণ, অর্থাৎ যে কোনো দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করার পরও দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন যদি না হয়, পরিবর্তন ঘটে না, তাকে বাফার দ্রবণ বলে। তারপর দেখো বাফার দ্রবণ প্রস্তুতির পদ্ধতি। নিম্নে বাফার দ্রবণ প্রস্তুতির দুইটি পদ্ধতি আলোচনা করা হলো। এক নম্বরে কি বলছে দেখো, একটি মৃদু অ্যাসিড দ্রবণের সাথে ওই অ্যাসিড এবং তীব্র ক্ষারকের একটি মৃদু অ্যাসিড দ্রবণের সাথে ওই অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে দ্রবীভূত করে, যেমন CH3COOH দ্রবণের সঙ্গে CH3COONA লবণ দ্রবীভূত হয় কিংবা দ্রবীভূত করলে বাফার দ্রবণ তৈরি করে। এই জাতীয় বাফার দ্রবণকে অম্লীয় বাফার দ্রবণ বলা হয়। 2 নাম্বার দেয়া, মৃদু ক্ষার দ্রবণের সঙ্গে ওই ক্ষার এবং তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে দ্রবীভূত করে, যেমন NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম ক্লোরিন দ্রবণ যোগ করে বাফার দ্রবণ তৈরি করা হয়। এই জাতীয় বাফার দ্রবণকে কি হবে, এখানে ক্ষার বাফার দ্রবণ বলা হয়। এটা লিখবা, ক্ষারীয় বা ক্ষার লিখতে পারো, ক্ষারীয় বাফার দ্রবণ বলা হয়। দেখো আমাদের এই 10 নম্বর প্রশ্নের সমাধানটা হয়ে গেছে। তারপর 10-এর ক আর কি হয়ে গেছে। 10-এর খ আমাদের 2024-25 শিক্ষাবর্ষের যে সিলেবাসটা ওইখানে আসবে না, এই কারণে আমরা খটা
করব না, যেহেতু এটা সিলেবাসের বহির্ভূত, মানে বাহিরে। তাহলে 11 নম্বরটা দেখি। তোমাদের সুবিধার জন্য আমি লেখা দিতেছি 2024 সালে আর কি সিলেবাসের বহির্ভূত, এটা সিলেবাসের বাহিরের প্রশ্ন। তাহলে 11-র কথা কি বলছে দেখো, যোজনী বন্ধন তত্ত্ব ও আণবিক অরবিটাল তত্ত্বের তুলনা করো। আর কি পার্থক্য বলছে এই প্রশ্নটায় দেখো, জাবির 2004 সালে, 15 সালে, 18 সালে আর 24 সালে কিন্তু আসছে। তাহলে আমরা আগে সাদৃশ্য লিখি, সাদৃশ্যর পরে বৈসাদৃশ্য লিখব। সাদৃশ্যর 1 নম্বর সমীকরণ দিই, উভয় তত্ত্ব সমযোজী বন্ধনী বৈশিষ্ট্য প্রদান করে। 2 নম্বরে কি লিখতে পারি আমরা, উভয় তত্ত্ব মতে দুটি পরমাণুর পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে অতিক্রমণ করে। পরমাণু দুটোর মধ্যে সমযোজী বন্ধনী সৃষ্টি করে। 3 নম্বর সমীকরণ দ্বারা আমরা কি লিখতে পারি যে, উভয় তত্ত্ব মতে বন্ধনী সৃষ্টির ফলে নিউক্লিয়সমূহের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন মেঘ ঘনত্ব বৃদ্ধি পায়। 4 নম্বর সমীকরণ দ্বারা কি লিখতে পারি আমরা, উভয় তত্ত্বের সিগমা পাই প্রভৃতি ধরনের সমযোজী বন্ধন সৃষ্টির ধারণা দেওয়া হয়। 5 নম্বর, উভয় তত্ত্বের সাহায্য সমযোজী বন্ধন বা বন্ধনী আবদ্ধ যৌগের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা এখন 2 নাম্বার দেওয়া বৈসাদৃশ্যটা দেখি। এটা আমরা একটু আগে যে সাদৃশ্য দেখছি এটা হচ্ছে মিল, আর কি যোজনী বন্ধন তত্ত্ব আর আণবিক বন্ধন তত্ত্বের মধ্যে যে মিলটা রয়েছে সেটা। আর এখন আমরা দেখব পার্থক্য, বৈসাদৃশ্য, তাদের অমিলটা। তাহলে এখানে লিখি যোজনী বন্ধন তত্ত্ব, বন্ধনী তত্ত্ব আর আণবিক আণবিক অরবিটাল তত্ত্ব। 1 নাম্বার দেখো কি বলছে এখানে, এই তত্ত্ব অণুর রং এবং বর্ণালী ব্যাখ্যা করে বা করতে পারে না। আবার এই আণবিক অরবিটালের তত্ত্ব হচ্ছে অণুর রং এবং বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ওইটা যদি পারে না তাহলে এটা পারে হবে, স্বাভাবিক। 2 নম্বরে এই তত্ত্ব বন্ধন বিরোধী কোনো অরবিটাল বিবেচনা করে না। তাহলে এটা কি হবে, এই তত্ত্ব বন্ধন বিরোধী কোনো অরবিটাল বিবেচনা করে হবে, বন্ধন বিরোধী আণবিক অরবিটাল বিবেচনা করে। 3 নাম্বার অপর পেজে লিখি, এখানে যেহেতু জায়গা হবে না। 3 নাম্বার, আবার উপরে লিখতেছি যোজনী বন্ধন তত্ত্ব, যোজনী বন্ধনী তত্ত্ব, আণবিক অরবিটাল তত্ত্ব। তোমাদের সুবিধার জন্য
এটা লেখা দিলাম। 3 নম্বরে দেখো কি বলছে, রাসায়নিক বিক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তা এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে। আর তাহলে এই তথ্য রাসায়নিক বিক্রিয়ার শক্তি উৎপন্ন হয় তা যদি ব্যাখ্যা করতে পারে, অপর পেজে যা আছে মানে আণবিক অরবিটাল কী হবে ব্যাখ্যা করতে পারে না। শেষ। 4 নম্বরে কি, যেই সকল গঠন এই তত্ত্বের সাহায্য ব্যাখ্যা করা যায় না সেই ক্ষেত্রে অনুরণন ধারণার সাহায্য নেওয়া হয়। তাহলে এটা কি হবে, এই তত্ত্বের অনুরণন বলে কিছু নাই। 5 নম্বর আমরা ব্যাখ্যা কি দিতে পারি, 5 নম্বরটা অণু গঠিত হওয়ার পরও পরমাণু সমূহ এবং তাদের অরবিটাল সমূহ নিজস্ব স্বকীয়তা বজায় রাখে। এখানে কি হবে 5 নম্বর, অণু গঠিত হওয়ার পরে পরমাণু সমূহ আর কোনো স্বীকার্যতা বা স্বকীয়তা থাকে না, তবে অভ্যন্তরীণ অরবিটাল সমূহ মোটামুটি আবৃত্তি বা অবিকৃত থাকে এবং অবন্ধনী অরবিটাল হিসেবে বিরুদ্ধ করে। 6 নম্বর আমরা কি লিখতে পারি, এই তত্ত্ব মতে পরমাণু যে অরবিটালে অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান তারাই অধিক্রমণে অংশগ্রহণ করে। 6 নম্বর কি হবে, এই তত্ত্ব মতে আন্তঃনিউক্লিয়াস রেখার পরিপ্রেক্ষিতে অরবিটাল সমূহ একই ধরনের প্রতিসমতা ও তুলনীয় শক্তি থাকলে তারা পরস্পরের সাথে মিথস্ক্রিয়া করতে পারে কিংবা করবে। যাই দাও। 7 নম্বরে কি ব্যাখ্যা দিতে পারি আমরা, এ ও সমূহ এককেন্দ্রিক আর হচ্ছে এম ও বহুকেন্দ্রিক। দেখো আমাদের তারপরের প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের 11 কমপ্লিট, 11 ক। এখন আমরা 12 কতে চলে যাই। দেখো 12 কতে কি বলছে, K2CR2O7 এর সাথে হাইড্রোক্লোরিক এবং পটাশিয়াম আয়োডাইড যোগ করছে এবং বিক্রিয়াটি সম্পন্ন করতে বলতেছে। তাহলে আমরা আগে বিক্রিয়াটা সম্পন্ন করি। K2CR2O7 এর সাথে HCl যোগ KI, তাহলে এখানে কি হবে, KCl যোগ CrCl3 পানি আর হচ্ছে আয়োডিনের I2। এটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা সম্পূর্ণ করা হয়েছে। এখানে জারক কোনটা, জারক হচ্ছে K2CR2O7 আর হচ্ছে বিজারক কোনটা, KI। বিজারণ
অর্ধ সমীকরণ K2Cr2O7 এর সাথে যদি আমরা 6টা ইলেকট্রন যোগ করি আর 14টা হাইড্রোজেন যোগ করি তাহলে আমাদের কি পাইতাছি আমরা 2 অণু পটাশিয়াম প্লাস অর্থাৎ 2K প্লাস তারপর প্লাস 2Cr3 প্লাস 7 মানে 7 অণু পানি। জারণ অর্ধ বিক্রিয়ায় আমরা কি পাইতাছি 2Ki। এটাকে যদি আমরা তাপ দেই বা এটার বিক্রিয়া ঘটাই তাহলে কি পাইতাছি 2K পাওয়ার প্লাস আয়োডিন 2 প্লাস 2 অণু ইলেকট্রন।